জুলাই সনদ বাস্তবায়নে বড় দলগুলোর মধ্যে দেখা দিয়েছে ভিন্নমত। বিএনপির অভিযোগ, সুপারিশের মাধ্যমে জাতীয় ঐকমত্য কমিশন অনৈক্য সৃষ্টি করেছে। এদিকে জামায়াতের দাবি, এটিতে জন আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে। আর এনসিপি বলছে, গণভোটের ড্রাফট কিভাবে হবে তা পরিষ্কার করা জরুরি। বুধবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের সুপারিশ প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করে জাতীয় ঐকমত্য কমিশন। নির্বাচিত সংসদের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ করেছে কমিশন। আর জাতীয় সংসদের দিন অথবা আগেই হতে পারে গণভোট। জাতীয় সংসদের সাধারণ নির্বাচনের আগে ঐকমত্য কমিশনের সুপারিশের প্রতিক্রিয়ায় বিএনপি বলছে, নিষ্কৃতি পাওয়ার জন্য এবং দায় এড়াতে কিছু সুপারিশ জমা দিয়ে অনৈক্যের সৃষ্টি করেছে। তবে কমিশনের সুপারিশকে ইতিবাচক হিসেবে দেখছে জামায়াতে ইসলাম। আমার মনে হয় জাতীয় ঐকমত্য কমিশন নিষ্কৃতি পাওয়ার জন্যই কিছু সুপারিশ দিয়ে তারা কার্যক্রম সমাপ্ত করতে চেয়েছে। এটা আশা করি উপদেষ্টা পরিষদ, সরকার পুঙ্খানুপুঙ্খ আলোচনা করবেন, বিবেচনায় নেবেন। তারা জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার বদলে জাতীয় অনৈক্য প্রতিষ্ঠার একটা প্রচেষ্টা গ্রহণ করেছেন। গণভোটে আমরা এগ্রি করেছি আজ থেকে আরো 2 মাস 2.5 মাস আগে। তো তখনই তো এটা দিয়ে দেওয়া উচিত ছিল যদি নিষ্কৃতির কথা থাকতো। নিষ্কৃতির কথা যদি কেউ বলে থাকেন, আমার মনে হয় সেটা জাস্টিস হবে না। ঐকমত্য কমিশনে যারা গিয়েছেন, কাজ করেছেন, তারা স্পষ্ট কি কষ্টই না তারা করেছেন। আমি মনে করি ঐকমত্য কমিশনকে ওয়েলকাম জানানো উচিত। গণভোট আয়োজনে কিছু গুরুত্বপূর্ণ দিক বিবেচনার তাগিদ দিচ্ছে এনসিপি সহ অন্য সব রাজনৈতিক দল। গণভোটের ড্রাফট কারা কিভাবে করবে তা স্পষ্টের আহ্বান তাদের। আমরা কিছু বিষয় আরো পরিষ্কার হতে চাই যে আসলে যেই ড্রাফটের কথাটি বলা হচ্ছে যে গণভোটের আগে যে একটা ড্রাফট বিল করা হবে, এই ড্রাফটের বিলটা কারা করবেন, সেই ড্রাফট বিলে কিভাবে থাকবে, সেগুলোর ব্যাপারটা একটা পর্যবেক্ষণের বিষয় রয়েছে। এই বিষয়গুলো আমরা বিস্তারিত পর্যালোচনা করে তারপরে একটা সিদ্ধান্ত জানাবো। জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোট আয়োজনে তাড়াহুড়ো না করে ঐক্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেয়ার কথা বলছে রাজনৈতিক দলগুলো। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জুলাই সনদ বাস্তবায়নের সংসদ নির্বাচনের দিন বা আগেই হতে পারে গণভোট। সাংবিধানিক আদেশের মাধ্যমে এটি চূড়ান্ত করার সুপারিশ করেছে ঐকমত্য কমিশন। মঙ্গলবার দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এই তথ্য দেন ঐকমত্য কমিশনের সহ সভাপতি আলী রিয়াজ। বলেন, গণভোট কবে হবে সেই সিদ্ধান্ত নিতে হবে সরকারকে। 2024 সালের 8 আগস্ট দায়িত্ব নিয়ে 11টি সংস্কার কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। এর মধ্যে সংবিধান, নির্বাচন সহ 6টি কমিশনের প্রতিবেদন নিয়ে শুরু হয় জুলাই সনদ তৈরির প্রক্রিয়া। প্রায় 9 মাস কাজ করেছে ঐকমত্য কমিশন। এই সময় 33 দলের সাথে দফায় দফায় বৈঠক হয়েছে, পরামর্শ নিয়েছে বিশিষ্টজনেরও। সবার মত নিয়ে চূড়ান্ত করা হয়েছে জুলাই সনদ। এরই মধ্যে বিএনপি, জামাত সহ 25টি দল সনদে সই করেছে। তবে আইনি ভিত্তি ও বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে আপত্তি থাকায় স্বাক্ষর করেনি এনসিপি। এসব বিবেচনায় নিয়ে মঙ্গলবার জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশমালা প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করে কমিশন। এরপর গণমাধ্যমের মুখোমুখি হন তারা। এই আদেশটি সরকারের পক্ষ থেকে দেয়া হবে এবং এটার একটা সুস্পষ্ট সুনির্দিষ্ট বিষয় আছে। সেটি হচ্ছে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ। ফলে এটাকে ওভারআর্চিংলিও দেখার সুযোগ নেই, লিমিটেডভাবেও দেখার সুযোগ নেই। তিনি আরও বলেন, সংবিধান সংশ্লিষ্ট 48টি বিষয়ে পরামর্শ দেওয়া হয়েছে, তার উপর হবে গণভোট। তবে কোন দিন ভোট হবে সে সিদ্ধান্ত নেবে সরকার। আদেশ দেবার পর এবং নির্বাচন, জাতীয় সংসদের সাধারণ নির্বাচনের আগে গণভোট অনুষ্ঠান করে। আমরা এটা লিখিতভাবে বলেছি। এর বাইরে আমরা সরকারকে আজকে যেটা বলেছি সেটা হচ্ছে তারা যেন অবিলম্বে এ বিষয়ে নির্বাচন কমিশনের সাথে আলাপ আলোচনা করে একটি তফসিল, নির্বাচনের তফসিল তৈরি করে ফেলে। কমিশনের সহসভাপতি বলেন, আগামী সংসদের প্রথম 270 কার্যদিবসের মধ্যে জুলাই সনদের প্রস্তাবগুলো সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে। সংস্কার, বিচার এবং নির্বাচন, এখন নির্বাচন এবং সংস্কার প্রকৃতপক্ষে একচ্ছত্রে বাধা হলো। এই অর্থে যে এই নির্বাচনের মধ্য দিয়ে যারা আসবেন তারাই সংস্কার প্রক্রিয়াকে অগ্রসর করবেন, তাই তো? তাহলে সংস্কার এবং নির্বাচনের দায়িত্ব যাদের, তারা এই কাজটি করতে পারবেন বলে মনে হয়।
রাজনৈতিক দলগুলোর নোট অব ডিসেন্টগুলোতে জনগণের মত জানাতে সরকারকে পরামর্শ দিয়েছে কমিশন। জনগণ যদি বলে তাহলে তারা সেই জনগণের রায় পাবার পরে রাজনৈতিক দল তার ভূমিকা নির্ধারণ করবে। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিএনপি বলছে নির্বাচনের দিনটিতে গণভোটের বিষয়ে ঐকমত্য হয়েছে, তবে জাতীয় নির্বাচনের আগে কোনোভাবেই তা সম্ভব নয়। সনদ বাস্তবায়নে ঐকমত্য কমিশন মঙ্গলবার সুপারিশ জমা দেওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এমন মন্তব্য করেন দলটির নেতারা। জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়ার সুপারিশ প্রধান উপদেষ্টার কাছে দিয়েছে ঐকমত্য কমিশন, যাতে নির্বাচনের দিন বা আগেই গণভোটের পরামর্শ দেওয়া হয়েছে। এ নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া দিয়েছেন বিএনপি নেতারা। দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, নির্বাচনের দিন গণভোটের বিষয়ে ঐকমত্য হয়েছে, জাতীয় নির্বাচনের আগে হতেই পারে না। এটার সাথে বিএনপি একমত নয়, এটা আমরা পরিষ্কারভাবে বলে দিয়েছি। পুরো আলোচনায় বিএনপির অবস্থান ছিল যে গণভোট আর নির্বাচন একই দিনে হবে, দুটো ব্যালটের মাধ্যমে। এটা দিনের আলোর মতো পরিষ্কার। নতুন করে এই সাবজেক্টকে সামনে আনার কোনো সুযোগ নাই। এদিকে সচিবালয়ে আইন উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। পরে সাংবাদিকদের কাছে তিনি বলেন, সুপারিশের মাধ্যমে ঐক্যের বদলে অনৈক্য সৃষ্টি করেছে ঐকমত্য কমিশন। যে তারা জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার বদলে জাতীয় অনৈক্য প্রতিষ্ঠার একটা প্রচেষ্টা গ্রহণ করেছেন। আমার মনে হয় জাতীয় ঐকমত্য কমিশন নিষ্কৃতি পাওয়ার জন্যই কিছু সুপারিশ দিয়ে তারা কার্যক্রম সমাপ্ত করতে চেয়েছে। তিনি আরও জানান, জোটভুক্ত হলেও দলীয় প্রতীকে নির্বাচনের সিদ্ধান্ত বাতিলের দাবি জানানো হয়েছে। হাসিফ মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বেসামরিক ও সামরিক প্রশাসন, ব্যবসায়ী, গণমাধ্যম ও রাজনৈতিক দলের মধ্যে আন্তঃসম্পর্ক ঠিক না করলে ১-১১ মতো পরিস্থিতির পাশাপাশি রাজনৈতিক সংঘাত অনিবার্য হয়ে পড়বে বলে মন্তব্য করেছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। তিনি বলেন, দেশকে সে ধরনের সংঘাতময় পরিস্থিতির দিকেই ঠেলে দেওয়া হচ্ছে। মঙ্গলবার দুপুরে রাজধানীতে এক অনুষ্ঠানে এই তথ্য উপদেষ্টা এসব কথা বলেন। রাজধানীর গুলশানের লেকশোর হোটেলে আয়োজিত ইকোনমিক রিফর্ম সামিটের দ্বিতীয় দিনের আয়োজনে উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রগতির নানা দিক আলোচিত হয়। পরে অগ্নিঝরা বর্ষা নামে একটি বইয়ের মোড়কোন্মোচন করতে গিয়ে আলোচনায় অংশ নেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। দেশের বেসামরিক ও সামরিক প্রশাসন, ব্যবসায়ী সমাজ, গণমাধ্যম অনেক ক্ষেত্রে নিয়ামক শক্তির ভূমিকায় থাকলেও রাজনৈতিক দল বা শক্তিগুলো ততটা মজবুত নয় বলে মন্তব্য করেন তিনি। বলেন, অনেকে আওয়ামী লীগকে বড় রাজনৈতিক দল মনে করলেও দলটি তা নয়, বরং দেউলিয়া হয়ে গেছে। আমাদের আন্তঃসম্পর্কের জায়গাটা, এটা যদি আমরা মিস করি তাহলে আমরা বারবার বিভিন্ন খাদে আমরা পড়বো। ১-১১, তারপর আরও অনেকগুলো ক্রাইসিস আমাদের সামনে আসতে থাকবে এবং রাজনৈতিক সংঘাত অনিবার্য হবে। সেটা আমি বারবার বলছি, এটা কোনোভাবে হুমকি বা হতাশার জায়গা থেকে না, বরং সোসাইটি ওই জায়গাতে আমরা নিয়ে যাচ্ছি। সোসাইটিকে আমরা এমন এক জায়গাতে নিয়ে আসতেছি না যেখানে ডায়ালগ সম্ভব, যেখানে এই যে ফোর্সগুলোর মধ্যে একটা কমন গোলে, কমন ন্যাশনাল গোলে ঐক্যবদ্ধ হওয়া সম্ভব। এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ গণমাধ্যম ও আমলাতন্ত্রের সংস্কারের গুরুত্ব তুলে ধরেন। মিলিটারি, এই মিডিয়া এবং এই আমরা যেটাকে বলছি ব্যুরোক্রেসি, তাদের একটা সংস্কার যখনই করতে যাবেন দেখবেন তারা এক হয়ে যাবে। তাদের ওই যে কমিউনাল ইন্টারেস্ট, ব্যুরোক্রেসি। কিন্তু আমি আমাদের এটাকে যদি আমরা সংস্কার করতে না পারি, যে গভর্নমেন্টই আসুক চরম অজনপ্রিয় হবে। আপনি যদি আমাদের সাথে তাল না মিলাইতে পারেন, এটা কিন্তু পরবর্তীতে যে একটা ক্ষোভ তৈরি হচ্ছে, এটার কিন্তু বহিঃপ্রকাশ খুব শীঘ্রই ঘটবে এবং সেটা এই ব্যুরোক্রেট আমলাদের উপরে। আওয়ামী লীগ যেন ফিরে না আসতে পারে সেজন্য ঐক্য ধরে রাখার তাগিদও দেন হাসনাত আব্দুল্লাহ। আমরা যদি আবার নিজেদের মধ্যে বিভিন্ন বর্গে, বিভিন্ন গোত্রে ভাগ হয়ে যাই, তখন কিন্তু আবার আমাদের জন্য ডিফিকাল্ট হবে। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বেশিরভাগ দাবি পূরণ হওয়ায় জুলাই সনদে স্বাক্ষর করবে এনসিপি, জানিয়েছেন মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। তবে তাদের শর্ত, শহীদ মিনারের প্রধান উপদেষ্টার উপস্থিতিতে হবে স্বাক্ষর অনুষ্ঠান, আর সেখানে সনদ বাস্তবায়নের রূপরেখা ঘোষণা করতে হবে। মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবে এক গোলটেবিল বৈঠকে এসব কথা বলেন তারা।
জুলাই সনদ বাস্তবায়নের রূপরেখা নিয়ে জাতীয় প্রেস ক্লাবে এনসিপির উদ্যোগে এ গোলটেবিল বৈঠক। আলোচনায় উঠে আসে সংবিধান, নির্বাচন, সংস্কার, জুলাইয়ে মানবতা বিরোধী অপরাধের বিচার সহ নানা বিষয়ে। বিকেলে এ বৈঠকে যোগ দেন গণঅভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্যরা। অন্তর্বর্তী সরকার পরিবারগুলোর খোঁজ নেয় না বলে ক্ষোভ প্রকাশ করেন তারা। উনি কি কোনোদিন ডেকেছে? উনি জানতে চেয়েছে যে এই শহীদ পরিবার বা এই আহত পরিবার ওরা কি চায়? উত্তপ্ত পরিবেশের মাঝে তারা আন্দোলন করেছে, কিন্তু এই বিপ্লবের পরে যে সরকার এসেছে সেই সরকার শপথ নিয়েছে এসি রুমে বসে। আমার ছেলের মতো সকল শহীদের আহতদের বিচার আমি চাই। জুলাই সনদ বাস্তবায়ন বিষয়ে সরকারের কেউ বাধা দিলে তাদের নাম প্রকাশের দাবি জানায় এনসিপি। তাদের শঙ্কা, বাধাদানকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে আবারও মাথাচাড়া দেবে ফ্যাসিবাদ। এখন বল সরকারের কোর্টে, ফলে আমরা এটা খুব পরিষ্কার ভাষায় আবারও বলতে চাই সরকারের উদ্দেশ্যে যে সরকারের ভেতরেও যদি এমন কোনো অংশ থাকে যারা জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে চায়, তাদেরকে চিহ্নিত করতে হবে এবং জাতির সামনে তাদেরকে এক্সপোজ করতে হবে। জুলাই সনদ বাস্তবায়নের রূপরেখা শহীদ মিনারে ঘোষণার দাবি তোলেন এনসিপি নেতারা। জানান, প্রধান উপদেষ্টার উপস্থিতিতে সেখানেই সনদে স্বাক্ষর করবেন তারা। আপনি শহীদ মিনারে যাবেন, সকল আহত ফ্যামিলিদেরকে ডাকবেন, সকল শহীদ ফ্যামিলিদেরকে ডাকবেন, ডেকে তাদেরকে বলবেন যে তোমাদের রক্তের উপরে আমি বসেছিলাম, আজকে আমি আদর্শের মাধ্যমে তোমাদের যে পাওনা, নতুন বাংলাদেশের যে স্বপ্ন, আমি আজকে সাইনের মধ্যে তোমাদেরকে এটা বুঝিয়ে দিতে। জুলাই সনদ বাস্তবায়ন না হলে দেশে গৃহযুদ্ধের আশঙ্কাও করছেন এনসিপি নেতারা। বাংলাদেশের জনগণকে কোনো গৃহযুদ্ধের মধ্যে ফেলে দিবেন না। জাহিদুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই নির্বাচনের আগে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের অধীনেই করতে হবে এবারের জাতীয় নির্বাচন। মঙ্গলবার দুপুরে রাজশাহীর পর্যটন মোটেলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, শাপলা প্রতীক না দেয়া নির্বাচন কমিশনের স্বেচ্ছাচারিতা। এই কমিশন স্বাধীন নয়, তারা নিরপেক্ষ নির্বাচন করতে সক্ষম নয় বলেও মনে করেন তিনি। প্রতীক ইস্যুকে যদি রাজনৈতিকভাবে ব্যবহার করা হয় তাহলে রাজপথে এর মোকাবেলা করা হবে বলেও হুঁশিয়ারি দেন এনসিপির আহ্বায়ক। এদিকে বিকেলে দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশকে স্বাগত জানায় এনসিপি। সনদের স্বাক্ষরের ব্যাপারে কাল সিদ্ধান্ত নেবেন তারা। বর্তমানে এই ঐক্যমত্য কমিশন সর্বশেষ যে চূড়ান্ত খসড়াটি দিয়েছে, এটাকে এনসিপি তাদের জায়গা থেকে স্বাগত জানাচ্ছে এবং একটি ভালো অগ্রগতি হিসেবে দেখছে। এটা ঐক্যমত্য কমিশনের বিষয় যেহেতু, বা সংস্কারের সনদের বিষয়, সেটা গণভোটে গেলেই কিন্তু চূড়ান্ত হবে জনগণ আসলে এই প্রক্রিয়ার সাথে কি আছে কি নাই। এর আগে তত্ত্বাবধায়ক সরকার আনার আসলে সুযোগ নেই। অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেই, ডক্টর মোহাম্মদ ইউনূসের অধীনেই আমাদেরকে নির্বাচনের দিকে যেতে হবে। এবং ভোটের সময় দলের শীর্ষ নেতাদের নিরাপত্তায় একটি করে বুলেট প্রুফ গাড়ি ও বাস কেনার অনুমতি পেয়েছে বিএনপি। দলটির আবেদনের প্রেক্ষিতে সম্প্রতি এই অনুমতি দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেগম খালেদা জিয়া ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিতে এই গাড়ি কেনা হচ্ছে বলে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনকে জানান বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তা উপদেষ্টা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে। ভোটের প্রচারণায় অংশ নিতে পারেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, থাকবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও। তাদের নিরাপত্তা সহায়ক একটি বুলেট প্রুফ গাড়ি ও একটি বাস কেনার অনুমতি দিয়েছে সরকার। দলটির কোষাধ্যক্ষ এম রাশিদুজ্জামান মিল্লাত গত জুনে খালেদা জিয়া ও তার পরিবারের সদস্যদের জন্য গাড়ি কেনার অনুমতি চেয়ে আবেদন করেন। পরে বিএনপির পক্ষে বুলেট প্রুফ বাস কেনারও অনুমতি চাওয়া হয়। বাসটি বেগম খালেদা জিয়া ও দলের জ্যেষ্ঠ নেতারা ব্যবহার করবেন। বুলেট প্রুফ গাড়ি কেনা কেন জরুরি এমন প্রশ্নে দলটির চেয়ারপারসনের নিরাপত্তা উপদেষ্টা ফজলে এলাহি। বর্তমানে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং আগামীতে ইলেকশন ক্যাম্পেইনের যে জনসংযোগে বিভিন্ন জেলা এবং উপজেলায় গ্রাম অঞ্চলে যেতে হবে, কেন ওনার নিরাপত্তা ওনার ব্যক্তিগত নিরাপত্তা নয়, খালি বিএনপির পার্টি নয়, জাতির স্বার্থে, দেশের স্বার্থে ওনার নিরাপত্তার জন্য এরকম ব্যবস্থা নেওয়া আমি মনে করি অত্যন্ত প্রয়োজন। আর 17 বছর পর দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন তারেক রহমান।
তার বিরুদ্ধে কতগুলো মিথ্যা বানোয়াট মামলা ছিল, এখন মামলাগুলো যখন বাতিল হয়ে যাচ্ছে, আমার বিশ্বাস যে যত দ্রুত সম্ভব আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশে ফিরবেন। সবই ডিপেন্ড করে ম্যাডামের শারীরিক অবস্থার উপরে। শারীরিক অবস্থা যদি ভালো থাকে অবশ্যই উনি ক্যাম্পেইন করবেন। এদিকে কোন দেশ থেকে কি মডেলের গাড়ি কেনা হবে তা এখনও চূড়ান্ত করেনি দলটি। হাসিফ মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। যারা গণভোট মানে না তারা গণতন্ত্রও মানে না, এমন মন্তব্য করে গণভোটের দাবিকে দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। মঙ্গলবার বিকেলে রাজধানীর রামপুরা বাজার এলাকায় 2006 সালের 28 অক্টোবরে লগি বৈঠার তাণ্ডবের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এমন মন্তব্য করেন। অভিযোগ করেন, আওয়ামী লীগ অপরাধী বলেই 2006 সালে লগি বৈঠার তাণ্ডবে হত্যা মামলা প্রত্যাহার করেছিল। সেদিন আওয়ামী লীগ পরিকল্পিতভাবে মানুষ হত্যার তাণ্ডবে নেমেছিল। হত্যার সাথে যারা জড়িত তাদের সবাইকে এই সরকারের আমলেই বিচারের আওতায় আনার দাবিও জানান নায়েবে আমির। বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি দেখতে চায় দেশবাসী। পিআর পদ্ধতিতে নির্বাচনের তাগিদও দেন তিনি। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল করে দলটির নেতাকর্মীরা। মানুষকে শুধু মেরে তারা থামে নাই, লাশের ওপরে নৃত্য করার দৃশ্য পৃথিবীর ইতিহাসে আর দেখা যায় নাই, বাংলাদেশে দেখা গেছে সেদিন। অতএব এই ধরনের নিষ্ঠুর আচরণ করার কারণে যারা করেছে, যেখানে করেছে, যেভাবেই করেছে, তাদের প্রত্যেকেই বিচারের আওতায় আনতে হবে। দেশে প্রতি হাজারে 12 জন স্ট্রোকে আক্রান্ত হচ্ছে। চিকিৎসকরা বলছেন, এদের মধ্যে শতকরা 70 জনকে সঠিক চিকিৎসায় সুস্থ জীবনে ফিরিয়ে আনা সম্ভব, কিন্তু দ্রুত চিকিৎসা দিতে না পারলে ঝুঁকি বাড়ে। বিশেষজ্ঞরা বলছেন, এই রোগের আধুনিক চিকিৎসা ব্যবস্থা না থাকায় মৃত্যুহার বাড়ছে। ঢাকা মেডিকেলের নিউরোসার্জারি বিভাগে ভর্তি ময়মনসিংহের বাসিন্দা আলামিন। মস্তিষ্কে রক্তনালী বন্ধ হয়ে অচেতন হয়ে পড়লে স্বজনরা সরাসরি ঢাকায় নিয়ে আসেন। অস্ত্রোপচারের পর তিনি শঙ্কামুক্ত। চিকিৎসকরা বলছেন, রক্তনালী বন্ধ হয়ে বা ছিঁড়ে স্ট্রোক হয়, তবে সঠিক সময়ে চিকিৎসা নিলে 70% রোগী সুস্থ হতে পারে, যদিও বেশিরভাগ রোগী হাসপাতালে আসে দেরিতে। বিষয় হচ্ছে এভরি মিনিটস কাউন্ট, মানে আমাকে প্রতিটা মিনিট কাউন্ট করতে হবে। কারণ বলা হয়ে থাকে স্ট্রোকের জন্য টাইম ইজ ব্রেইন, না করিলে সময় ক্ষেপণ, স্ট্রোক হইলেও বাঁচবে জীবন। স্ট্রোককে জানতে হবে আপামর সমগ্র জনতাকে, তাহলে আমরা স্ট্রোককে প্রিভেন্ট করতে পারবো, সঠিকভাবে ট্রিটমেন্ট দিতে পারবো। দেরি হয়ে যায় তাহলে তো আমাদের আধুনিক চিকিৎসা নেওয়ার কোনো সুযোগই নেই। 24 ঘন্টার পরে যদি আসে, তাহলে এখন পর্যন্ত যে ট্র্যাডিশনাল ট্রিটমেন্টগুলো বিদ্যমান আছে সেটাই নিতে হবে। সেক্ষেত্রে আউটকামটা তো এটার চেয়ে অনেক বেশি খারাপ। সেজন্য আমাদেরকে স্ট্রোকের ক্ষেত্রে লক্ষণ দেখে চিনতে হবে, সচেতন হতে হবে এবং কালক্ষেপণ না করে সুনির্দিষ্ট জায়গায় সঠিক চিকিৎসা নিতে হবে। বিশেষজ্ঞরা বলছেন, স্ট্রোকে আক্রান্ত রোগীর জন্য সময় খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু ঢাকা ও চট্টগ্রামের বাইরে এর ভালো চিকিৎসা নেই। একটা পেশেন্ট যখন কুষ্টিয়া কিংবা ওই উত্তরাঞ্চলে একটা জায়গায় স্ট্রোক করলো, তখন কিন্তু তাকে 4.5 ঘন্টার মধ্যে পৌঁছাতে হবে স্ট্রোক রেডি হসপিটালে ফর শিরাপথে যে ইঞ্জেকশনটা নেওয়ার জন্য। 8 ঘন্টার মধ্যে ক্যাথল্যাবে আসতে হবে যে আমার ওই মেকানিক্যাল থ্রোম্বেক্টমি করার জন্য। কিন্তু ওখান থেকে ঢাকা পর্যন্ত আসতে আসতেই তো তার 8 ঘন্টা 10 ঘন্টা সময় লেগে যাচ্ছে। আলটিমেটলি ইন টাইম সেবা দেওয়াটা আসলে অলমোস্ট মানে খাতা কলমে আমরা বললেও আমরা প্র্যাকটিক্যালি কিন্তু আমরা দিতে পারছি না। স্ট্রোকের রোগীদের চিকিৎসায় সব বড় হাসপাতালে আলাদা ইউনিট চালুর পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে বাংলাদেশের 5 বিভাগে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার থেকে শুক্রবার পর্যন্ত রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনার বেশ কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। সাগর উত্তাল থাকায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে 2 নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। অক্টোবরের শেষে বঙ্গোপসাগরে 2টি লঘুচাপ সৃষ্টি হয়েছিল, যার একটি ঘূর্ণিঝড় মন্থায় পরিণত হয়। ঘূর্ণিঝড়টি মঙ্গলবার রাতে 100 কিলোমিটার বেগে ভারতের অন্ধ্রপ্রদেশের উপকূলে হানা দেয়।
গেল ২৬ অক্টোবর নিম্নচাপ সৃষ্টি হলেও পরে শক্তি নিয়ে প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নেয়। মন্থা বাংলাদেশের উপকূল থেকে বেশ দূরে আঘাত হানে, তবে এর প্রভাবে দেশের উত্তর পশ্চিমাংশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রংপুর, রাজশাহী, খুলনা, ঢাকায় হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে, যা অব্যাহত থাকবে ২ থেকে ৩ দিন। উত্তর বঙ্গোপসাগরে তেমন সমস্যা নেই, যেহেতু এটা ওড়িশা অতিক্রম করবে, এবং এর প্রভাবে যেটা বেসিক্যালি হবে আগামীকাল থেকে একটু করে বৃষ্টি বাড়বে, এবং দেখা যাচ্ছে যে আপনার পরশুদিন এবং তারপরে 1 তারিখ মোটামুটি বৃষ্টি হবে, এরপরে 2-3 তারিখ থেকে মোটামুটি অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। আবহাওয়া পূর্বাভাস বলছে নভেম্বরের শীতের আমেজ শুরু হয়ে যেতে পারে, সবার আগে উত্তরবঙ্গে পড়তে পারে শীত। যে সাইক্লোন আছে এটা কেটে গেলে তাপমাত্রা একটু কমবে, তবে ঢাকাতে ওইভাবে তাপমাত্রা কমবে না, উত্তরাঞ্চলে একটু একটু করে তাপমাত্রা কমবে। হয়তো নভেম্বরের লাস্টের দিকে মোটামুটি উত্তরাঞ্চল অনেক জায়গায় তাপমাত্রা শীতের আমেজ চলে আসবে। নভেম্বর থেকে দিন ছোট হবে, সাথে কমবে রাতের তাপমাত্রা। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গত বছরের ৫ অগাস্টের পর থেকে চট্টগ্রামে প্রায় ৪০টি খুনের ঘটনা ঘটেছে, যার অধিকাংশই রাজনৈতিক। হত্যার শিকার হওয়াদের মধ্যে আওয়ামী সমর্থক ছাড়াও আছে জামায়াত ও বিএনপি কর্মীরা। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এসব হত্যাকাণ্ড আগামী নির্বাচনে ব্যাপক প্রভাব ফেলবে। গত ৭ অক্টোবর চট্টগ্রামের রাউজানে গুলি করে হত্যা করা হয় ব্যবসায়ী ও বিএনপি কর্মী আব্দুল হাকিমকে। আওয়ামী লীগ সরকারের পতনের পর গত বছরের ২৮ আগস্ট রাউজানে পিটিয়ে হত্যা করা হয় স্থানীয় শ্রমিক লীগ নেতা আব্দুল মান্নানকে। এরপর থেকে রাউজানে হত্যার ঘটনা ১৭টি, যার মধ্যে ১৩টি রাজনৈতিক। একই চিত্র ফটিকছড়ি, সীতাকুণ্ড, সাতকানিয়া, হাটহাজারিতেও। সাতকানিয়ায় জামায়াতের ২ কর্মীকে ডাকাত আখ্যা দিয়ে পিটিয়ে এবং হাটহাজারিতে ছাত্রদল সভাপতিকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। এসব ঘটনায় আতঙ্ক বাড়লেও পুলিশ বলছে হত্যা বন্ধে এগিয়ে আসতে হবে রাজনৈতিক নেতাদের। আমি কিন্তু বারবার একটা কথা বলছি যে আমাদের পাশাপাশি যারা এদেরকে পরিচালনা করেন, এদের পিছনে যারা আছেন, এদেরকে একটু এগিয়ে আসতে হবে। এরা যদি এগিয়ে আসে তাহলে আমার কাজটা আমাদের জন্য সহজ হবে। অন্যান্য জায়গার মতো চট্টগ্রাম শহরে সংঘটিত বেশিরভাগ হত্যাকাণ্ড রাজনৈতিক। প্রশাসনের অবহেলার কারণে এই হত্যাকাণ্ড, অভিযোগ বিএনপি নেতাদের। এখানে সন্ত্রাসীদের কোনো দল নেই। আমি বারবার বলছি, আমি এই শহরটাকে নিরাপদ শহর হিসেবে দেখতে চাই। আমি চাই না যে এখানে কোনো সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত হোক, যারা চাঁদাবাজদের অভয়ারণ্যে পরিণত হোক। দলীয় দ্বন্দ্ব ও রাজনৈতিক নেতাদের মনোনয়ন দৌড় থেকে সরিয়ে আনা গেলে হত্যাকাণ্ড অনেকটা কমে আসবে বলে মনে করেন রাজনীতি বিজ্ঞান সংশ্লিষ্টরা। দলগুলো যদি এইভাবে খুনাখুনিতে লিপ্ত হয় তাহলে এটা গণতন্ত্রের জন্য অশনি সংকেত। একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের জন্য এটা খুব বিপজ্জনক পরিস্থিতি তৈরি করবে। অধিকাংশ হত্যাকাণ্ডে মামলা হলেও মূল আসামি বা জড়িতরা গ্রেফতার হয়নি বলে দাবি সংশ্লিষ্টদের। আলমগীর সবুজ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। হবিগঞ্জের বাহুবলে 2 শিশুর ঝগড়াকে কেন্দ্র করে 2 দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে পুলিশ সহ অন্তত 50 জন আহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যা 7টা থেকে রাত 10টা পর্যন্ত বাহুবল মধ্যবাজারে এই সংঘর্ষ চলে। পুলিশ জানায় উপজেলার বড়ইউড়ি ও বাহুবল গ্রামের 2 শিশুর মধ্যে ঝগড়া হয়। এর জেরে সন্ধ্যায় দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় 2 গ্রামের মানুষ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এতে ইটপাটকেল ও দেশীয় অস্ত্রের আঘাতে পুলিশ এবং দুপক্ষের অনেকেই আহত হয়। তাদের বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গুরুতর কয়েকজনকে হবিগঞ্জ সদর হাসপাতাল ও সিলেট মেডিকেলে নেওয়া হয়। রাত 10টার দিকে সেনাবাহিনী ও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ড্যাফোডিলের শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের একদিন পর সাভার মডেল থানায় মামলা করেছে সিটি ইউনিভার্সিটি। তাদের বিরুদ্ধে হামলা, ভাঙচুর ও আগুন লাগানোর অভিযোগ। আর শিক্ষার্থী জিম্মি করে ক্ষতিপূরণ আদায়ের নিন্দা জানিয়েছে ড্যাফোডিল ইউনিভার্সিটি। সকালে ক্যাম্পাসে সংবাদ সম্মেলনে ক্ষোভ জানান ভিসি। সংঘর্ষের পর থেকে বন্ধ রয়েছে 2টি প্রতিষ্ঠানের ক্লাস, পরীক্ষা। গেল রোববার রাতের সহিংসতা, অগ্নিসংযোগ ও ভাঙচুরের পর
এখনও পরিস্থিতি স্বাভাবিক হয়নি। ড্যাফোডিল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে আশপাশের দোকানপাট। ভয় আর আতঙ্কে অনেকেই খুলেননি ব্যবসা প্রতিষ্ঠান, যারা খুলেছেন তাদেরও দুরবস্থা। মারামারির কারণে কাস্টমার আয় না, মানে পুরা দিন সব কালি সকালে 10টা বিক্রি হয় নাই, মালিক আমরা বেতন দিব কেমনে? ব্যবসা বাণিজ্য লইয়া চলাফেরা লইয়া পয়পোলা বান এমনি রাস্তাঘাটে চলাফেরা করা পারবো না। এদিকে আগুন ও ভাঙচুরে ক্ষতিগ্রস্ত সিটি ইউনিভার্সিটি ক্যাম্পাসে এখনও শুনশান নীরবতা। শিক্ষক শিক্ষার্থীদের আনাগোনাও চোখে পড়েনি। এমন পরিস্থিতিতে আগামী 4 নভেম্বর পর্যন্ত বন্ধ থাকবে ক্লাস ও পরীক্ষা। এছাড়া বন্ধ রয়েছে আবাসিক হলও। যে কোনো জিনিস সমঝোতা তো হয়ে গেলে তো হয়েই গেল, এখন সমঝোতা হবে কিনা সেটা তো আমি নিশ্চয়তা দিতে পারবো না। যেহেতু আমাদের একটা এমইও আছে, আমরা প্যারালালি দুইটা পরিচালনা করতে চাচ্ছি একটাই কারণে, আইনিটাই তো আমার মেন, ওই সমঝোতার তো কোনো ভ্যালু নেই। অন্যদিকে নিরাপত্তার শঙ্কায় 31 অক্টোবর পর্যন্ত সব ক্লাস ও পরীক্ষা স্থগিত করেছে ড্যাফোডিল ইউনিভার্সিটি কর্তৃপক্ষ। বলছে শুধু গাড়ি পোড়ানো আর ভাঙচুরের জন্য নয়, শিক্ষার্থীদের জিম্মি করে শারীরিক ও মানসিক নির্যাতনের জন্য ক্ষতিপূরণ দিতে হবে। এছাড়া ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ড্যাফোডিলের শিক্ষার্থীরা জড়িত ছিল কিনা তা তদন্তে 6 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। আমরা যখন অসহায় বোধ করছিলাম তখন আমরা থানায় ছুটে গেছি এবং আমরা অভিযোগ গিয়েছিলাম এবং কেস করার প্রস্তুতি নিচ্ছিলাম। সেই মুহূর্তেই ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন ওনাদের টিম আসেন এবং ওনারা নেগোশিয়েট করে ছাড়িয়ে এনেছেন, বাট আইনগত ব্যবস্থা আমরা নিচ্ছি। তুচ্ছ ঘটনার জেরে এমন সহিংসতা এবং ধ্বংসযজ্ঞকে শিক্ষার্থীদের নিকৃষ্ট নজির হিসেবে দেখছেন সবাই। নুরসেলিনা শিউলি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নরসিংদীতে স্ত্রী ও 3 সন্তান সহ 6 জনকে পুড়িয়ে হত্যার চেষ্টার ঘটনার 8 দিন পর জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন 2 জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার স্ত্রী রিনা বেগম এবং ছেলে ফরহাদের মৃত্যু হয়। এই ঘটনায় আরও 1 জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার জানান, গত 22 অক্টোবর পারিবারিক কলহের জেরে 6 জনকে আগুনে পুড়িয়ে হত্যা চেষ্টা করেন ফরিদ মিয়া। পরে এলাকাবাসী তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে 3 জনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়। মঙ্গলবার রাতে চিকিৎসাধীন অবস্থায় 2 জনের মৃত্যু হয়। এই ঘটনায় মামলার পরদিন একমাত্র আসামি ফরিদ মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। 64 কোটি টাকা ঋণ খেলাপির অভিযোগে চট্টগ্রামে মোস্তফা গ্রুপের 6 পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। সেই সাথে তাদের পাসপোর্ট জব্দের নির্দেশও দেওয়া হয়েছে। মঙ্গলবার বিকেলে চট্টগ্রামের অর্থ ঋণ আদালতের বিচারক জেলা যুগ্ম জজ হেলাল উদ্দিন এই আদেশ দেন। মামলার বাদী রূপালী ব্যাংকের আইনজীবী মারুফ বিন সবুরের আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেয় আদালত। আইনজীবী মারুফ বিন সবুর জানান, 2022 সালে প্রায় 64 কোটি টাকা পাওনার জন্য মামলা দায়ের করে রূপালী ব্যাংক। আদালত বারবার অর্থ পরিশোধের আদেশ দিলেও প্রতিষ্ঠানটির পক্ষ থেকে নানা অজুহাতে টাকা পরিশোধে গড়িমসি করে। গত 27 অক্টোবর অর্থ পরিশোধের দিন ধার্য থাকলেও বিশেষ নীতি সহায়তা আবেদনের অজুহাত দেখিয়ে কোনো অর্থ পরিশোধ করেনি মোস্তফা গ্রুপ। এর প্রেক্ষিতে আদালতে আবেদন করা হলে আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। বরিশালের মোকামগুলোতে এখন ইলিশের সমারোহ। তবে সরবরাহ বাড়লেও বড় ও মাঝারি আকারের মাছ কম বলছেন আড়তদাররা। এদিকে ছোট আকারের ইলিশ মিললেও দাম চড়া বলে অভিযোগ ক্রেতাদের। পাইকারিতে 500 গ্রামের ইলিশ মন প্রতি 60,000 টাকা দরে বিক্রি হচ্ছে, আর খুচরা বাজারে প্রতি কেজি বিক্রি হচ্ছে 2 থেকে 2,500 টাকায়। বরিশাল নগরীর পোর্ট রোড মৎস্য আড়তে ট্রলারে ইলিশ নিয়ে আসছেন জেলেরা। পাইকারি ক্রেতা বিক্রেতাদের হাঁক ডাকে সরগরম বাজার। ইলিশ কিনতে ভিড় করছেন অন্য ক্রেতারাও। পর্যাপ্ত সরবরাহ থাকার পরও দাম না কমায় হতাশ তারা। অভিযানের পরে যে ইলিশের দাম কমবে, এরকম দাম কমানোর সিস্টেম নাই। দেখা গেছে দাম আরো মনে হইতেছে বাড়তে। এরকম বাজারে অনেক মাছ, কিন্তু আসলে দাম কমে না বিদায় নিতে পারতে আছে।
পাইকারিতে 500 গ্রামের ইলিশ মন প্রতি 60,000 টাকা দরে বিক্রি হচ্ছে। খুচরা বাজারে প্রতি কেজি বিক্রি হচ্ছে 2 থেকে 2,500 টাকায়। ছোট ইলিশের কেজি 7 থেকে 800 টাকা। এছাড়া 1200 গ্রাম ওজনের ইলিশ প্রতিমন 96,000 থেকে 1 লাখ টাকা এবং 1 কেজি ওজনের ইলিশ প্রতিমন 92,000 টাকায় বিক্রি হচ্ছে। নিষেধাজ্ঞার সময় ধরছে এমন আমরা কিছু দেখিনি, আমরা এখন এই জায়গা পাইছি। অভিযানটা তারা যে নির্ধারিত টাইমটা দিছিল তার পরের জোবাটা ধরলে সম্ভবত ইলিশের ডিম ছাড়ার সুযোগটা পাইতো। পোর্ট রোডের মোকামে প্রতিদিন গড়ে 15 থেকে 16 টন ইলিশ আনা হচ্ছে। এর মধ্যে ছোট আকারের মাছ বেশি হওয়ায় হতাশ আড়তদাররা। 100 মন মাছ জাতি আমাদের ওজন দেওয়া হয়, 20 কেজি বড় মাছ পাওয়া যায় না। এখন আইতে আছে আমার 200 কেজি 100 কেজি মার্কেটে, তো অনেক দাম হয়ে গেল। নিষেধাজ্ঞার সময় তা মানতে সবাই সচেতন হলে ইলিশ উৎপাদন আরও বাড়ার আশা মৎস্য কর্মকর্তাদের। মাছকে বড় হওয়ার যদি আমরা সুযোগ দেই এবং রেগুলারলি এ বিষয়ে সকলে সচেতনতা থাকে, আমরা আশাবাদী এবং দৃঢ়ভাবে বিশ্বাস করি সামনের দিনগুলোতে 1 কেজি 1.5 কেজি 2 কেজি সাইজের ইলিশের অবাধ সরবরাহ আমরা পাব। এবছর ইলিশের প্রধান প্রজনন মৌসুমে 22 দিনের নিষেধাজ্ঞা অমান্যের কারণে বরিশাল বিভাগে প্রায় 900 জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বরিশাল থেকে ইলিশের খবর জানাতে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আল আমিন। আল আমিন, বরিশালের মোকামগুলোতে ইলিশের সমারোহ কেমন দেখছেন? জেলেরা আশানুরূপ ইলিশ পাচ্ছেন কিনা আর দাম কেমন দেখতে পাচ্ছেন? আলামিন, আপনি কি শুনতে পাচ্ছেন? আলামিন, বরিশালের মোকামগুলোতে ইলিশের সরবরাহ কেমন দেখছেন? জেলেরা কি বলছেন? দাম কেমন দেখতে পাচ্ছেন? আর আশানুরূপ মাছ কি পাওয়া যাচ্ছে? আগের চেয়ে বেড়েছে। যে ইলিশের আমদানি কিন্তু আগের চেয়ে বেড়েছে। এর পাশাপাশি আমরা যেটি দেখেছি যে আজকে সকালবেলা আমরা কিন্তু বরিশাল নগরী পোর্ট রোড বাজারে এসেছিলাম, সেখানে কিন্তু আমরা দেখেছি যে প্রতিদিনের মতো আজও কিন্তু আসলে ট্রলারে করে কিন্তু আসলে ইলিশগুলো নিয়ে আসা হচ্ছে। বরিশালের বিভিন্ন নদ নদী থেকে সংগ্রহ করা যে ইলিশ ব্যবসায়ী রয়েছে তারা কিন্তু আসলে ব্যবসার সময় পার করছেন, তারা বিভিন্ন জায়গা থেকে ইলিশ নিয়ে আসতে হচ্ছে, সেই ইলিশগুলো আসলে কেনা বেচায় ব্যবসার সময় পার করছেন। এখানে যদি দেখা যাচ্ছে যে প্রেসিডেন্ট গত 2 দিন আগে আমরা যদি দেখেছি যে আসলে বড় আকারের যে ইলিশ, সেই ইলিশের প্রতি সংকট রয়েছে, যেটা ব্যবসায়ীরা বলেছেন, ক্রেতারা বলেছেন। আজকে আমরা সেই একই চিত্র দেখতে পাচ্ছি যে আসলে বড় আকারের যে ইলিশগুলো রয়েছে সেগুলো কিন্তু নেই বলেই চলে। অর্থাৎ বরিশাল পোর্টের মোকামে কিন্তু এখন 15 থেকে 16 টন ইলিশ প্রতিদিন এখন আসছে, কিন্তু এর মধ্যে আসলে বড় আকারের যে ইলিশগুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে সংখ্যায় দেখা দিয়েছে। আমরা ক্রেতাদের সাথে কথা বলেছি, ক্রেতারা যেটি বলছেন যে আসলে প্রতিবারের মতো এবারও কিন্তু আসলে বাইরের থেকে ইলিশের যে আমদানি, সেই আমদানি বেড়েছে, অথচ দাম কিন্তু আসলে নাগালের বাইরে রয়েছে। এবং তারা যেটি বলছেন যে এই সময়টা ইলিশের দাম কম থাকার কথা থাকলেও কিন্তু আসলে ইলিশের প্রচুর আমদানি রয়েছে, তারপরে কিন্তু বিক্রেতারা বেশি দামে আমদানি রয়েছে, তারপরে কিন্তু বিক্রেতারা বেশি দামে ইলিশ বিক্রি করছে। সেক্ষেত্রে আজকের যদি আমি বাজার দরটি বলি, সেখানে 1 কেজি সাইজের যে ইলিশগুলো রয়েছে সেগুলো কিন্তু পাইকারিতে 92,000 টাকা প্রতি মন ইলিশ বিক্রি হচ্ছে, যার কেজি বিক্রি হচ্ছে 2300 থেকে 2400 টাকা পর্যন্ত। এবং 1200 গ্রামের যে ইলিশগুলো রয়েছে সেগুলো কিন্তু 96,000 টাকা প্রতি মন বিক্রি হচ্ছে, কেজি বিক্রি হচ্ছে 2400 থেকে 2500 টাকা পর্যন্ত। এবং 900 গ্রামের যে ইলিশগুলো রয়েছে সেগুলো কিন্তু পাইকারি 80,000 টাকা প্রতি মন বিক্রি হচ্ছে এবং 2000 থেকে 2100 টাকা প্রতি কেজি বিক্রি হচ্ছে। এবং 500 গ্রামের যে ইলিশগুলো রয়েছে সেগুলো কিন্তু 60,000 টাকা প্রতি মন বিক্রি হচ্ছে এবং 1500 টাকায় কেজি বিক্রি হচ্ছে। সব মিলিয়ে কিন্তু আসলে বরিশালের বাজারে কিন্তু এখনো ইলিশের দাম চড়া রয়েছে। আমরা বিক্রেতাদের সাথে কথা বলেছিলাম, তারা যেটি বলছেন যে আসলে আমদানি বাড়লেও যে ছোট সাইজের যে ইলিশ সেগুলো কিন্তু বেশি রয়েছে বাজারে, এবং বড় সাইজের ইলিশ না থাকার কারণে কিন্তু আসলে ছোট সাইজের ইলিশের উপরে কিন্তু নির্ভর করতে হচ্ছে। সেক্ষেত্রে তাদের দাবি যে বাজারে যে পরিমাণ মাছ রয়েছে তাতে কিন্তু আসলে ক্রেতাদের চাহিদা পূরণ করে কিন্তু যে সরবরাহ যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে তারা দেশের বিভিন্ন স্থানেও কিন্তু আসলে পাঠাতে পারছেন। আমরা দেখেছি যে বরিশালের যে পোর্ট মোকামে বিভিন্ন জেলা থেকে
পাইকারি ব্যবসায়ীরা এসেছেন এবং তারা কিন্তু এখানে যে তাদের বিভিন্ন জায়গায় এই মাছগুলোকে কিন্তু আসলে প্যাকেটিং করে তারা কিন্তু বরফের মাধ্যমে বিভিন্ন জায়গায় পাঠিয়ে দিচ্ছেন এবং বরিশালের প্রত্যেকটি বাজারে কিন্তু এই মাছগুলো ছড়িয়ে যাচ্ছে। সেক্ষেত্রে যেটি বলা হচ্ছে ক্রেতাদের পক্ষ থেকে যে মাছগুলো আসলে প্রতিটি মাছ যাতে এই সময়টায় যাতে বাজার মনিটরিং করা হয় এবং সাধারণ ক্রেতাদের নাগালের মধ্যে যাতে ইলিশ পাওয়া যায় সেটির কিন্তু তারা দাবি জানিয়েছেন এবং বিক্রেতারা বলছেন যে সামনে কিন্তু আসলে আরো বেশি করে কিন্তু আসলে মাছ পাওয়া যাবে। সেক্ষেত্রে কিন্তু আসলে বাজারের যে পরিস্থিতি আছে সেই দামটি আসলে তারা কমে আসবে এবং সাধারণ যে ক্রেতা যারা রয়েছে তারা কিন্তু আসলে সুলভ মূল্যে ইলিশ কিনতে পারবে এমনকি কিন্তু তারা দাবি করেছেন। তো এই ছিল আমার কাছে বরিশাল থেকে বাজারের সর্বশেষ পরিস্থিতি। বরিশালের মোকামগুলোর থেকে ইলিশের সরবরাহ নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আল আমিন। অসময়ে নদী ভাঙনে বিপর্যস্ত কুষ্টিয়ার পদ্মা ও জামালপুরের যমুনা তীরের বিভিন্ন এলাকা। প্রতিদিনই নদীতে বিলীন হচ্ছে বাড়িঘর, রাস্তাঘাট, স্কুল, মসজিদ, ফসলের জমি সহ বিভিন্ন স্থাপনা। ভাঙন প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেই সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোর। এ অবস্থায় অসহায় হয়ে পড়েছেন নদী তীরের হাজারো মানুষ এবং তাদের জীবন ও জীবিকা। বন্যার পানি কমার সাথে সাথে কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মার ভাঙনে বসতভিটা ও আবাদি জমিসহ বিলীন হয়েছে উদয়নগর বিজিপি ক্যাম্প। ভাঙন ঝুঁকিতে একাধিক শিক্ষা প্রতিষ্ঠান, রায়টা মহিষকুণ্ডী নদীরক্ষা বাঁধ সহ ভারত থেকে আসা বিদ্যুতের সঞ্চালন লাইন। বিজিপি ক্যাম্প এবং একটি প্রাইমারি স্কুল, মসজিদ সহ 3টি গ্রাম নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ভাঙন রোধে স্থায়ী বাঁধের দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা। সব হারানোর আতঙ্কে দিন কাটছে তাদের। মাঠ তো গেছেই, কিন্তু আমরা বহুত বাড়িটা ভাঙে গেলে আমাদের টাকা নাই, পয়সা নাই, গরিব মানুষ আমরা কোথায় যা আশ্রয় নিব বাবা? মানববন্ধন করে আমাদের কোনোই কাজ হয় না, ভাঙতে ভাঙতে আমাদের জায়গা জমে শেষ, আমাদের আবাদ করে খাওয়ার মতো কোনো রকম জায়গা আর না থাকছে না। স্থায়ী ও অস্থায়ী দু ধরনের পদক্ষেপ গ্রহণের প্রস্তাবনা মন্ত্রণালয়ে পাঠিয়ে সিদ্ধান্তের অপেক্ষায় পানি উন্নয়ন বোর্ড। কিছু কিছু জায়গায় কৃষি জমি সহ পানের বরজ নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। সরকারের গুরুত্বপূর্ণ স্থাপনা সহ যেগুলো মূল্যবান সম্পদ আছে, মানুষের জানমালের জন্য ক্ষতি না হয়, সেই জিনিসগুলো আমরা প্রায়োরিটি বেসিসে করছি। জামালপুরের ইসলামপুরে যমুনার ভাঙনে দিশেহারা 3 কিলোমিটার এলাকার বাসিন্দারা। অসময়ে নদীর ভয়ঙ্কর রূপে নির্ঘুম রাত কাটাচ্ছে তারা। বাড়ি ঘর ভেঙে নেমেছে, মসজিদ মাদ্রাসা ভেঙে নেমেছে, এখন হলো বাজার, হাই স্কুল আছে, প্রাইমারি স্কুল আছে, এখন সিরিয়াল আছে, হলো গেলেন। ভাঙন রোধে বিভিন্ন দপ্তরে গিয়ে সমাধান না পাওয়ার অভিযোগ ভুক্তভোগীদের। অস্তিত্ব রক্ষায় চেষ্টা করে যাচ্ছেন তারা। ভাঙন রোধে এলাকাবাসী ঐক্যবদ্ধভাবে বস্তা ফেলে প্রতিরোধ করার চেষ্টা করছে। যমুনার ভাঙন রোধে সমীক্ষা শুরুর কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। তারপর নেওয়া হবে ব্যবস্থা। সমীক্ষাটা হয়ে গেলে সমীক্ষা প্রকল্পের মধ্যে যেভাবে এগুলো স্টেবিলাইজেশনের জন্য রিকমেন্ড করা হবে সেভাবেই পরবর্তীতে প্রকল্প গ্রহণ বা অন্য ব্যবস্থা গ্রহণ করা হবে। কোনো আশ্বাস নয়, দীর্ঘদিন ধরে চলা নদী ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা নেওয়ার দাবি ভুক্তভোগীদের। তারপর সরকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শীত আসার আগে খেজুর গাছ থেকে রস সংগ্রহের প্রস্তুতি নিচ্ছেন গাছিরা। গাছ পরিষ্কার করে কাটার পর রস সংগ্রহে ঝুলিয়ে দেওয়া হবে হাঁড়ি। পরে জাল দিয়ে তৈরি হবে সুস্বাদু খেজুরের গুড় ও পাটালি। তবে গাছিরা বলছেন, গাছের সংখ্যা কমে যাওয়ায় রস সংগ্রহ কমছে দিন দিন। হেমন্তের বাতাসে শীতের আগমনী বার্তা। ঋতুর পালা বদলে রূপ বদলাচ্ছে প্রকৃতি। শীতে খেজুরের রস ও গুড়ের চাহিদা মেটাতে ব্যস্ততা বেড়েছে গাছিদের। যশোরের গাছিরা জানান, প্রথমে গাছের ওপরের অংশ পরিষ্কার করে তাতে খাঁজ কাটা হয়। এরপর রস সংগ্রহে ঝোলানো হয় কলস বা হাঁড়ি। পরে রস জ্বালিয়ে তৈরি করা হবে নলেন ও পাটালি গুড়। বৃষ্টির জন্য আমরা গাছ উঠাতে পারিনি, আর এই দেরি হওয়ার কারণে আমাদের অনেক একটু পিছিয়ে গেছি। জ্বালানি কিনতে হয় বাটি দামে, এতে তো আমাদের গুড়ির দাম পাওয়া যায় না ওই পরিমাণে। চুয়াডাঙ্গা ও মেহেরপুরেও চলছে গাছ থেকে রস সংগ্রহের প্রস্তুতি। তবে খেজুর গাছের সংখ্যা কমে যাওয়ায় গুড় উৎপাদনও কমে গেছে। মৌসুমি এই আয়ের উপর নির্ভরশীল গাছিরাও পড়েছেন দুশ্চিন্তায়। প্রথম থেকে গাছ জোড়া শুরু করি, এখান থেকে 4 মাস আমরা রস পাই। এই রস থেকে গুড় বানিয়ে গুড় বিক্রয় করি। আমরা প্রতি বছরই গাছ ঝুড়ি, এখানে এবছরও শুরু করছি। এখান থেকে প্রতি বছরে
খরচ খরচা সহ 4 লাখ টাকা আয় করি, এটা দিয়ে আমাদের সংসার চলে। গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখতে গাছিদের প্রশিক্ষণ, আধুনিক চুলা সরবরাহ সহ নানা উদ্যোগ নেওয়ার কথা বলছে কৃষি বিভাগ। পাশাপাশি বেশি করে গাছ রোপণের পরামর্শ তাদের। গাছে ওঠার মতো লোক কিন্তু আগের মতো পাওয়া যায় না, এই কারণে আমরা একটি যন্ত্র আবিষ্কার হয়েছে, সেটা হলো ক্লাইম্বার মেশিন। এই ক্লাইম্বার মেশিনটা দেওয়ার জন্য আমরা একটা প্রণোদনার মাধ্যমে দেওয়ার জন্য আমরা একটা প্রস্তাব প্রেরণ করেছি। তো আশা করা যায় যদি এই প্রণোদনা প্রস্তাবটি পাস হয় তাহলে আমরা তাদেরকে প্রশিক্ষণ সহ এই ক্লাইম্বার মেশিন দিতে পারব। শীতের শুরুতেই বাজারে আসবে খেজুরের নতুন গুড়। ঘরে ঘরে পিঠা পায়েস তৈরির পড়বে ধুম। তানিয়া নাসরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল বিরতিহীন সংবাদে, আমন্ত্রণ পরের আয়োজনে।